আমাদের চারপাশে যখন কিছু ঘটে সেটা সবার আগে জানতে পারি সংবাদ মাধ্যমের দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবাদ মাধ্যম কি স্বাধীন? এক কথায় এর উত্তর হচ্ছে না, স্বাধীন নয়। বাংলাদেশের মিডিয়া হাউসগুলো কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত। তারা অনেক কিছু গোপন করে বা গোপন করতে বাধ্য হয়, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে, বাকস্বাধীনতার প্রশ্নে, রাজনৈতিক ভিন্ন মতাদর্শের অধিকারের প্রশ্নে তাদেরকে আমরা চুপ থাকতে দেখি। হয়তো তারা মিডিয়া হাউস বন্ধ হয়ে যাবে এই ভয়ে, নানান এজেন্সির চাপে, মিলিটারির চাপে বা রাজনৈতিক প্রভাবশালীদের চাপে তারা অনেক কিছুই প্রকাশ করতে সাহস পায় না। যে কারণেই কিন্তু বাংলাদেশে খেয়াল করলে দেখবেন সোশ্যাল মিডিয়াগুলোর হয়ে উঠেছে অনেকের সংবাদ গ্রহণের অন্যতম সোর্স, বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউব। আমরা অনেক ঘটনা ঘটতে দেখি যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া আসে না, কিন্তু ফেসবুকের মাধ্যমে নিশ্চিত হয়। উদাহরণ হিসাবে গত 2 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা জানি, কিন্তু সেরকম কোনো রিলায়েবল মিডিয়া নেই যেটা নিশ্চিত করে যে না, এই ঘটনা অথেন্টিক। আমরা অনেক সময় বিভ্রান্ত হই, আমরা অনেক সময় গুজবের শিকার হই। যখন স্বাধীন সাংবাদিকতা বন্ধ করে দেওয়া হয় তখনই কিন্তু গুজবের আশ্রয়ে মানুষ নেয় বা বিভ্রান্ত হয়। এই দায়ে যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের যতটা, তার চেয়ে বেশি আমাদের বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর তাদের ব্যর্থতা। তারা সব সংবাদ সামনে আনতে পারে না। এবং গত 10 বছরে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীদের উপরে যে সাপ্রেশন, তাদের উপরে যেভাবে নির্যাতন হয় সেগুলো কিন্তু মেইনস্ট্রিমে আসে না। সর্বশেষ দীপু দাসের ঘটনাটি দেখুন। বাংলাদেশ কেন, বাংলাদেশের বাইরের মিডিয়াগুলো সেভাবে কিন্তু বিষয়টি সামনে আনেনি, এনেছে অনেক পরে। বিষয়টি দেখানো হয়েছে যে হ্যাঁ, দীপু দাস ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন নাই, তাই তাকে হত্যা করাটা ঠিক হয়নি। বা হবিগঞ্জের বানিয়াচং সেই থানা পুলিশের দেওয়া এসআই সন্তোষকে নির্মমভাবে হত্যা করা, ওইখানে যদিও আরও অন্যান্য মুসলমান পুলিশ ছিলেন, কিন্তু তাকে সেনাবাহিনী মবের হাতে তুলে দিল এবং মব তাকে পিটিয়ে মেরে ফেললো। বিষয়টিকে এখন পর্যন্ত দেখানো হয় যে এসআই সন্তোষ ভালো লোক ছিল না। ভালো লোক ছিল কি খারাপ লোক ছিল সেগুলো কি আসলে ওইরকম কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি? যখন দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বের অবহেলা করে তখন সাধারণ মানুষকে সামনে আসতে হয়। সেই ভাবনা থেকেই একটি উদ্যোগ নিয়েছি আমি সহ আমার বেশ কিছু সমমনা বন্ধু, অর্থাৎ একটি আইপি টেলিভিশন সামনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি, যেটি কানাডায় রেজিস্টার্ড থাকবে। অর্থাৎ আমাদের দ্বারা প্রকাশিত সকল তথ্য উপাত্ত আসলে নির্ভরযোগ্য হবে এবং আমরা সত্য তথ্য প্রকাশে বা প্রচারে দায়বদ্ধ। যদি কোনো ভুল বা অন্যায় করি তাহলে সেটার জন্য আইনিভাবে প্রতিপক্ষ সেটার আশ্রয় নিতে পারেন, আইনের আশ্রয় নিতে পারেন। তো এই উদ্যোগ থেকেই আইপিটিভি, এখনও বেশ কিছু খসড়া নাম আছে, আমি এখানে বলছি না, কারণ যেহেতু এটি রেজিস্টার করা হবে তো ডোমেইন অন্য কেউ রেজিস্টার করে ফেলুক বা যে নামটি ভেবেছে সেই নামটি অন্য কেউ ব্যবহার করছে কিনা, এই সকল আইনি বিষয় নিয়ে সামনে আসবো আপনাদের কাছে। এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমরা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই। কোনো ব্যক্তির কাছ থেকে যদি আমরা এই আইপিটিভি পরিচালনার জন্য যে ব্যয় সেটি নিয়ে থাকি, তাহলে তার কাছে আমাদের কোনো না কোনো কারণে বা ওই রাজনৈতিক দল বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আমাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। তাহলে আমরা নতুন কি দিলাম? ওই তো দায়বদ্ধ থাকে। ধরেন এখন আওয়ামী লীগ বিপদে আছে, তারা মনে করলো যে আচ্ছা এরকম একটা টেলিভিশন হচ্ছে, আমরা এখানে অর্থায়ন করলাম। তারা যদি রাজনৈতিকভাবে শক্তিশালী হয় তখন কি তাদের বিরুদ্ধে আমরা যেতে পারবো কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিলে? না। এখন অর্থ নিতে হবে কেন? নিতে হবে কারণ কোনো কিছুই এমনি এমনি হয় না। আপনি একা ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে পারবেন, কিন্তু সমষ্টিগতভাবে করতে গেলে সেখানে আপনাকে অনেক কিছু বিবেচনা করতে হবে। যারা কথা বলবেন সবাই যে খেয়ে পরে খুব ভালো অবস্থানে আছেন বা সবাই যে সম্মানে নেবেন না, ব্যাপারটা এরকম না। তো প্রাথমিক উদ্যোগটি আপনাদের কাছে শেয়ার করি যে এই আইপিটিভির একটি ছোট এবং সুন্দর নাম হবে। এই টেলিভিশনের উদ্দেশ্য হবে যারা বাঙালি নন তাদের কাছে বাংলাদেশের যে সমস্যাগুলো, যে ঘটনাগুলো সেগুলো তুলে ধরা। যেমন ধরুন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ রয়েছে, তাদের এক প্রকার নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং তাদের উপরে সকল প্রকার নির্যাতন নিপীড়ন এক প্রকার বৈধ। তাদের যে অধিকার খর্ব হচ্ছে সেই সব বিষয় কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না, যেহেতু তারা নিষিদ্ধ দল, তাদের উপরে সব কিছুই যেন বৈধ। তো তাদের অধিকার নিয়ে আসলে ইংরেজিতে তেমন কোনো কাজ হতে আমি দেখিনি। ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে একের পর এক যে নির্যাতন নিপীড়ন হয়, বাংলাদেশের আদিবাসী বন্ধুদের উপরে নির্যাতন হয়, ভিন্ন মত বিশেষ করে
যারা সংশয়বাদী নাস্তিক তাদের অধিকার খর্ব করা হয়। ভিন্ন লিঙ্গের অর্থাৎ লিঙ্গ বৈচিত্র্যের মানুষ যারা রয়েছেন, যাদেরকে আমরা এক কথা সমকামী হিসেবে জানি, তাদেরও কিন্তু সেইভাবে কোনো অধিকার নেই। তাদেরকে বিভিন্ন সময় প্রহার করা হয়, নিষ্পেষিত করা হয়। তো সেই অধিকারগুলো নিয়েই আসলে আমাদের কাজ। যেই কাজগুলো অন্যান্য মিডিয়া করছে তারা তো সেগুলো করছে, অর্থাৎ কোন মন্ত্রী কোথায় গেলেন, কোন মন্ত্রীর মেয়ে কীভাবে ফুটবল খেললেন, কোন প্রতিমন্ত্রীর সন্তানদের নামে জেলা উপজেলার নাম হলো, এরকম অনেক কিছু, লোকটারে কেউ থামান, আমরা দেখেছি। সেসব বিষয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। এই আইপিটিভিকে প্রত্যেক দিন 2টো ভিডিও আপলোড হবে, ভিডিও প্রতিবেদন, এবং অ্যাঙ্কার থাকবেন 6 জন, এবং ওই ভিডিও 2টো ইংরেজিতে হবে এবং লেন্থ থাকবে সর্বোচ্চ 3 মিনিট। যেন অবাঙালি, বিশেষ করে ইংরেজি ভাষাভাষী যারা রয়েছেন, সেটা ভারতীয়দের মধ্যে হতে পারেন, ইউরোপ আমেরিকান যারা আমাদের অডিয়েন্স, তারা এই অসঙ্গতিগুলো, এই সমস্যাগুলো যেন তাদের অবাঙালি বন্ধুদের কাছে তুলে ধরতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। তো প্রতিদিন যেহেতু 2টি ভিডিও আপলোড হবে, সেই ভিডিওগুলো উপস্থাপনের ক্ষেত্রে 6 জন ব্যক্তি থাকবেন, এটি আপাতত আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। এর মধ্যে 3 জন অলরেডি নির্ধারিত হয়ে গেছেন, যাদেরকে আপনারা অনেকেই চেনেন। নাফিস সাদিক শাতিল ভাইকে আপনারা চেনেন, তিনি প্রেজেন্ট করবেন। আমাদের সাথে আশফাকুর রহমান ভাই আছেন, আমি আছি, এবং বাকি 3 জন কারা? এই বাকি 3 জন আপনারা হবেন, এবং সেই বাকি 3 জন অবশ্যই নারী, সমতায় বিশ্বাস করি। এবং একজন থাকবেন পাহাড়ি আদিবাসী। আপনারা যারা পাহাড়ি আদিবাসী আছেন, বিশেষ করে দেশের বাইরে আছেন, তারা যদি আমাদের এই উদ্যোগের সাথে যুক্ত হতে চান, তাহলে আমাদের ইমেল করবেন। ইমেল অ্যাড্রেস info.asadnoor@gmail.com। এবং একজন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্য থেকে নারী থাকবেন। আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, যদি ইংরেজিতে মোটামুটি ফ্লুয়েন্সি আপনার থাকে তাহলেই হয়ে যাবে। এবং আরেকজন থাকবেন বৌদ্ধ ধর্মাবলম্বী থেকে। অর্থাৎ এই 6 জন আমরা প্রাথমিকভাবে সামনে থাকবো, এবং এর পেছনে থাকবেন রিসার্চ টিমে অনেকজন, সেটি আমি এখানে নাই বলছি। এবং আরও কিছু বিষয়, এডিটোরিয়াল পলিসি এবং সার্বিক ম্যানেজমেন্ট, অর্থাৎ এই 6 জন, আমি বাদে 5 জন আর কিন্তু একই রকমের ক্যামেরা সেট আপ, লাইটস, সাউন্ড এবং অন্যান্য আনুষঙ্গিক, যেমন তিনি নিজে নিজে ভিডিওটি রেকর্ড করে আমাদের কাছে, আমাদের এডিটরের কাছে পাঠাবেন কিনা, একজন ফুল টাইম এডিটর থাকবেন। তো এই সব মিলিয়ে একটা বড় অঙ্ক দাঁড়িয়েছে যে ব্যয় হিসাবে ভিডিও এডিটর বাংলাদেশের প্রফেশনাল যারা রয়েছেন তাদেরকে প্রায় 250,000 টাকা বেতন দিতে হয় বা সম্মানী দিতে হয়, আপনারা জানবেন। ফুল টাইম যখন তিনি এটার সাথে থাকবেন, এই চ্যানেলের সাথে, তো সেখানে একটা ব্যয় রয়েছে। এই চ্যানেলটি পরিচালনা করতে গেলে আজকে করলাম কালকে বন্ধ করে দিলাম, এভাবে আগাতে চাই না। অর্থাৎ এডিটর আর যারা প্রেজেন্ট করবেন, যাদের সম্মানী গ্রহণ করবেন, তাদের সাথে অন্ততপক্ষে 1 বছরের একটা চুক্তি থাকবে। এবং যেহেতু এটি ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে আসা হচ্ছে না, ফলে আমাদের কোনো স্পন্সর অ্যাড কেউ আমাদের দেবেন এমন সম্ভাবনা দেখি না। ফলে আমাদেরকে আপনাদের অর্থায়নেই এটি পরিচালনা করতে হবে। আপনারা যদি মনে করেন এটি যৌক্তিক, তাহলে আমি একটু প্রাথমিক কিছু বাজেট দিচ্ছি। যেমন 5টা ক্যামেরা সেট আপ, অর্থাৎ শুধু তো ক্যামেরা নয়, ক্যামেরার সাথে টেলিপ্রম্পটার, লাইটস, সাউন্ডের ডিভাইস, অনেক কিছুই, একটা বেসিক কম্পিউটার যেন তিনি এটি রেকর্ড করে রাফ কাট করে এডিটরের কাছে পাঠাতে পারেন। আবার এডিটোরিয়াল পলিসি সেটাকে লঙ্ঘন করছে কিনা, স্ক্রিপ্ট ঠিক আছে কিনা, এই পুরো বিষয়টাতে আসলে একটা বড় অঙ্কের টাকা লাগবে। কানাডায় রেজিস্টার করতে প্রায় 7 থেকে 8,000 কানাডিয়ান ডলার আমি দেখলাম। কেন রেজিস্ট্রেশন করতে হবে? কেন আইপিটিভি, কেন ইউটিউব চ্যানেল নয়? হ্যাঁ, ইউটিউবেও এই টেলিভিশনটার ভিডিওগুলো থাকবে, কিন্তু ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইটে, সেখানে এই যে এই প্রতিষ্ঠানটা যে রেজিস্টার্ড, সেটা তো আপনার অডিয়েন্স জানতে হবে। ধরেন জুলাই জঙ্গিরা কোথাও কোনো একটা দেশে গেল, এখন সে বাংলাদেশে থেকে কী কী করেছে, কোনভাবে মব সন্ত্রাস চালিয়েছে, 3 মিনিটের একটা ভিডিও হলো। সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করলেন, এবং যে দেশে সে গেল আশ্রয়ের জন্য পালিয়ে টাকা আত্মসাৎ করে, তো সেখানের অথরিটিকে আপনি দেখালে ইউটিউব ভিডিও অতটা ক্রেডিবল না। কিন্তু আপনি যদি যখন ওয়েবসাইট থেকে, এই টেলিভিশনের ওয়েবসাইট থেকে আপনি এই জিনিসটা জানালেন অথরিটিকে, তখন কিন্তু সে ওই ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবে যে এটি রেজিস্টার্ড, এটা কোনো মানে ওই মোবাইল সাংবাদিকতা বা এরকম না। এবং আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা যারা এটি শুরু করেছি তাদের সাংবাদিকতার কি সনদ আছে। আসলে সেরকম সনদ নিয়ে সাংবাদিকতা করতে হবে, ব্যাপারটা এরকম। আর আমরা যে আসলে সাংবাদিকতা করছি তা না, আমরা ফ্যাক্ট তুলে ধরবো, ঘটনা এটা এইভাবে ঘটেছে, এই তথ্য প্রমাণ। এবং ইংরেজিতে হবে এই কারণেই, বাংলা ভাষায় আমরা অনেকেই অনেকদিন ধরে বিভিন্ন প্রতিবেদন তৈরি করছি, এতে বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছেন, কিন্তু এই মনস্টারদের থামাতে গেলে
আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে। বাংলাদেশ যে ধীরে ধীরে মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে, এই বিষয়টি আমরা সেভাবে কি এস্টাবলিশ করতে পেরেছি? যদি পারতাম, তাহলে পিনাকি ইলিয়াস বা এরকম সন্ত্রাসীরা একের পর এক সন্ত্রাস চালিয়ে যেতে পারত। বাংলাদেশ থেকে অর্থ আত্মসাৎ করে পরিচালক ফারুকী এখন অস্ট্রেলিয়া অবস্থান করছে। সে বাড়ি গাড়ি কী কী কিনেছে সব তথ্যই তো আছে। সেভাবে গুছিয়ে আমরা কি কোনো প্রতিবেদন আনতে পেরেছি? আর বাংলায় করলে অজিরা কি সেটা বুঝবে? অথরিটিকে বোঝানোর ক্ষেত্রে আসলে এই ভাষা একটা খুব বড় বিষয়। আর এককভাবে আমি একটি ইংরেজি চ্যানেল করতে পারতাম, কিন্তু একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কোনো কিছু আপলোড করা আর একটি প্রতিষ্ঠান হিসাবে কোনো কিছু সামনে আনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যারা আসলে বিভিন্ন রাষ্ট্রের আইন বা তারা কীভাবে ভাবে, তাদের থিঙ্ক ট্যাঙ্করা সেটা যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন এটা একদিকে একটা সংবাদ মাধ্যমই হবে না, এটা এক ধরনের একাডেমিক কাজও হবে। এবং সেই ওয়েবসাইট তো যেমন তেমন ওয়েবসাইট হলে হবে না, ভিডিও আপলোড যেহেতু হবে এবং সেটার সিকিউরিটি, সাইবার অ্যাটাক থেকে রক্ষা, সব মিলিয়ে ধারণা করছি $30,000-40,000 লেগে যাবে এই পুরো প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে গেলে। তো সেই ক্ষেত্রে ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ নিয়েছি, যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ থাকবো, কেউ এসে খবরদারি করতে পারবে না। এবং 1 বছর যদি এটি পরিচালনা করা যায় তাহলে ইংরেজি ভিডিওগুলোতে ইউটিউবে বিশেষ করে যে রেভিনিউ জেনারেট হয় সেটা অনেক বেশি, সেটা থেকে আমরা কন্টিনিউ করতে পারবো। পরের বছরও আশা করি চুক্তি নবায়ন করতে পারবো এডিটরের সাথে, যারা প্রেজেন্ট করবেন তাদের যে সম্মাননা, সেই সব কিছুই আর কি। এবং এই পুরো বিষয়টিতে যদি আপনারা এগিয়ে আসেন, আপনাদের যার যার কন্ট্রিবিউশন যে যতটুকু আপনারা যদি করেন এবং দেখি যে পুরো টার্গেট ফুলফিল হয়েছে, আপাতত GoFundMe নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং সেখানে দেখাচ্ছে প্রাথমিক তার টার্গেট $6,500 মতো। তো সেটা উঠে গেলে রেজিস্ট্রেশনটা প্রথমে করে নেব, তারপরে নাম নিয়ে আসবো এবং যারা প্রেজেন্ট করবেন তাদের সাথে একে একে যোগাযোগ করে পুরোটা দাঁড় করাবো। এবং আমি বিশ্বাস করি এটা দাঁড় করানো যাবে, আমার সেই আত্মবিশ্বাস আছে। আর যদি না যায়, যদি সেভাবে অর্থ সংগ্রহ না হয়, আমি নিজের উদ্যোগে পারলে এটা করে ফেলতাম, কিন্তু আমি আসলে ওইভাবে আমি জানি না আমি কীভাবে বোঝাবো। তো যদি সেটাই সম্ভব না হয় তাহলে যে যা কন্ট্রিবিউট করবে সেটা তার কাছে ফেরত যাবে। তো সেক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন এই GoFundMe এই ওয়েবসাইটটি, এই ভিডিওর ইউটিউবের এবং ফেসবুকের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি পরিচয় গোপন রেখে সেখানে কন্ট্রিবিউট করতে চান সেটাও পারবেন, সে অপশন আছে, টিক দেওয়া যায়। যাদের অ্যাপল পে আছে সেখান থেকে খুব সহজে এখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। এবং যদি মনে করেন যে না আপনি পেপাল প্রেফার করেন তাহলে পেপাল। পুরো অর্থটা আমাদের এখন ইন্টারনাল টিমের তত্ত্বাবধানে রয়েছে। কত উঠছে, কত মানে বেসিক মানে রাফ বাজেটটা তো বললাম, ক্যামেরা সেট আপ, ওয়েবসাইট বিল্ড আপ করা, রেজিস্ট্রেশন করা, এই এবং 1 বছরের এডিটরের সম্মানী, এবং 2জন প্রেজেন্টারকে আমি এই মুহূর্তে ভাবছি। একজন তো অবশ্যই, যাকে সম্মানী না দিলে তো হবে না। এইভাবে পেটে ক্ষুধা নিয়ে অনেক কিছু করা যায় না। আমার ক্ষেত্রে আমি অনেকদিন ধরে অ্যাক্টিভিজম করি, আমি নিজে আমার মনে হয় স্বাবলম্বী। তো সেক্ষেত্রে আমার কোনো সম্মানী এই জায়গা থেকে দরকার নেই এবং আমার সেট আপ সব কিছুই আছে নতুন করে আমাকে। তো অনুরোধ এটাই যে আপনারা যদি মনে করেন এরকম একটি টেলিভিশন দরকার, যেখান থেকে আসলে আমরা সম্মিলিতভাবে অনেক অপরাধীর মুখোশ উন্মোচন করতে পারবো, বিশেষ করে এই জুলাই জঙ্গি, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনকারীরা বা অন্যান্য রাইটস নিয়ে কাজ করা ব্যক্তিদের উপরে আক্রমণ। আমাদের এরকম কোনো মিডিয়া নেই, আমরা একটি মিডিয়া হয়ে উঠি। সবার সম্মিলিত অংশগ্রহণে এটা সম্ভব হতে পারে। আর যদি সম্ভব না হয় তাহলে মনে করবো ব্যর্থ, প্রজেক্ট বাতিল। তো আপনি ভেবে দেখবেন এবং যদি মনে করেন পাশে থাকবেন। আর এটাই আর কি। অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা।